মুম্বাই ইন্ডিয়ান্সকে হারালো লখনৌ সুপার জায়ান্টস। লখনৌ সুপার জায়ান্টসের হয়ে 65 রানের একটা অনবদ্য ইনিংস খেলো মার্কাস স্টোইনিস যদি পুরো শেষ অবধি থাকতো অনেক আগে ম্যাচটা শেষ হয়ে যেত। লাস্টে 6 বলে কখনোই 3 রান বাকি থাকতো না বা একদম শেষ অবধি ম্যাচ যেত না, অনেক আগেই কিন্তু চেস করে ফেলতে পারতো লখনৌ সুপার জায়ান্টস। চেস করতে পারেনি পিচের জন্য, মানে বড় শট আসছেই না, শর্ট রান নিয়ে খেলতে হচ্ছে। সেটা দীপক হুডা আউট হলো, আয়ুষ বদনি আউট হলো। আয়ুষ বদনি রান আউটটা নিয়ে অনেকে প্রশ্নচিহ্ন থাকবে যে হয়তো ওই, কিন্তু যখন মানে প্রথমের দিকে ব্যাটটা এরকম উঁচু হয়েছিল, পরে কিন্তু মানে যখন উইকেটে লাগায় তার আগেই কিন্তু ব্যাটটা মাটির সাথে লেগেছিল, কিন্তু তারপরেও কি করে এটা আউট দিল আমি বুঝলাম না। অনেক আগে যদি মানে এসে যদি না পৌঁছাতো বা ঢুকতো ক্রিজে, যখন ঢুকতো তখন যদি ব্যাট উঁচু হয়ে থাকতো তখন সঙ্গে সঙ্গে লাগিয়ে দিত ঈশান কিষান, তাহলে কোনো ব্যাপার ছিল না, তাহলে ওটা আউট ছিল। ওটা বলতে গেলে কিন্তু নট আউটই, কিন্তু আউট দিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সকে, হয়তো জেতানোর জন্য হয়তো দিয়েছিল। ওটা আমারও মনে হলো যে ওটা নট আউটই হওয়ার কথা। তারপরে তো 6 বলে 3 রান বাকি থাকলো, লাস্টে 2 রান আর একটা 1 রান করে ম্যাচটা জিতে গেল। আর মার্কাস স্টোইনিসের আজকে দিন ছিল, আর মানে পুরান ব্যাটে বলে কানেক্টই করতে পারছিল না। পুরান কেন, হুডা বা KL রাহুল প্রথম দিকে টুকটাক শট মারা যাচ্ছিল, মানে চেস করার ক্ষেত্রে যেন আরও কঠিন হয়ে গেছিলো। মুম্বাই ইন্ডিয়ান্সের ক্ষেত্রেও যেরকম কঠিন ছিল ব্যাট করায়, পরেও কঠিন ছিল, পরে আর যেন আরও বেশি স্লো হয়ে গেছিলো, যত সময় যাচ্ছে আরও বেশি স্লো হয়ে যাচ্ছিলো। এই কলকাতা লখনৌর বিরুদ্ধে খেলবে রোববার দিন রাতে, ঠিকই মানে খুব চাপ হয়ে যাবে কলকাতার জেতা। আর যদি প্রথম দিকে রানটা উঠে যায় ভালো, পাওয়ার প্লেতে কিন্তু আবার রানটা ওঠানো যায়, তখন যেহেতু ফিল্ডার বাইরের দিকে থাকে, বাইরে মানে দূরে থাকে, অসুবিধা হয় না। মানে দূরে মানে কি, মানে বাউন্ডারির কাছে থাকে না আর কি, প্রথম 30 গজ বৃত্তের বাইরে। আর কেউ আজকে খেলতেই পারেনি, মানে লখনৌ সুপার জায়ান্টসের ওই মার্কাস স্টোইনিস আর সব ওই ছোটোখাটো লো স্কোরিং ম্যাচ করেছে। তবে হার্দিক পান্ডে আজকে দেখলাম 2টো উইকেট নিয়েছে, 21 না 22 রান দিয়েছে সম্ভবত। আর জাসপ্রীত বুমরা তো ভালো বল করে, জেরাল গোসেন উইকেট নিয়ে যে আনন্দ পাচ্ছিল, বিশাল আনন্দ পাচ্ছিল, বিশাল সেলিব্রেশন করলো। অ্যাস্টন টার্নারকে খেলালো ডি কোকের জায়গায়। ডি কোক মানে কাইল মেয়ার্স থাকতে কী করে ডি কোককে মানে অ্যাস্টন আগারকে খেলা আমি বুঝি না। কাইল মেয়ার্সকে নেই নাকি, কাইল মেয়ার্স কি হয়তো আছে, হয়তো খেলাচ্ছে না। কাইল মেয়ার্সকে ডাগ আউটে বসে থাকতে আমি দেখিও না, তাকে খেলালে ভালো হতো, লখনৌ ভালো করতো, ওটাই ভুল করেছে। তাও জিতে গেছে। এটা যদি আর 10টা বা 20টা রান বেশি হতো, এতে দেখি মুম্বাই জিতে যেত, মানে 145 রান। তাই চেস করা কঠিন এই স্লো পিচে, লখনৌর পিচে। লখনৌ এরম পিচ করে না, কিন্তু আজকের পিচটা একটু বেশি স্লো করেছিল জেতার জন্য। লখনৌ এখন পয়েন্টস টেবিলের বোধহয় 4-এ উঠে গেছে। 12 পয়েন্ট হলো, 6টা ম্যাচ জিতেছে, নেট রান রেট মোটামুটি রয়েছে। আর মুম্বাইয়ের প্লে অফের রাস্তা, মানে প্লে অফে যাওয়ার রাস্তা অনেকটাই বন্ধ হয়ে গেল, আর যেতে পারবে না। এরপরে মুম্বাই ম্যাচ খেলবে শুক্রবার দিন, কলকাতা বনাম মুম্বাই। এবার ওই ম্যাচে কলকাতা যদি চেস করে, আবার মুম্বাইয়ের কিন্তু হারার সম্ভাবনা, আর মুম্বাই যদি চেস করে সেক্ষেত্রে মুম্বাই জেতার সম্ভাবনা। নিয়াল ওয়াদেরা তিলক ছাড়া কেউ খেলতেই পারছে না মুম্বাইয়ের। লখনৌর পিচ যে স্লো হয় সেটা আমরা সকলেই জানি। আজকের ম্যাচও লো স্কোরিং ম্যাচ হলো, 144 রান করেছিল মুম্বাই ইন্ডিয়ান্স 20 ওভারে 7 উইকেটে। 144 রানে হতো না যদি টিম ডেভিড 35 রানের ইনিংস না খেলতো। 18 বলে 3টে 4 মেরেছিল, একটা 6 মেরেছিল। 194 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছিল টিম ডেভিড। ওই টিম ডেভিড ওই একটা প্লেয়ারই দারুণ ব্যাটিং করেছিল। আর তার আগে ঈশান কিষান 32 রান করেছে, 36 বলে 3টে 4। রবি বিষ্ণু আউট করেছে। ঈশান কিষান আর চলে না, মানে ঈশান কিষানের আমার ব্যাটিংই ভালো লাগে না। সামনে যে T20 ওয়ার্ল্ড কাপ রয়েছে, T20 ওয়ার্ল্ড কাপে ঈশান কিষান সুযোগ পায়নি, ভালোই হয়েছে। রোহিত শর্মা 5 বলে 4 রান, সামনে বিশ্বকাপ আর এখন অফ ফর্ম চলছে, একটা 4। মহসিন খান আউট করেছে। 2007 যে T20 ওয়ার্ল্ড কাপ হয়েছিল সেখানে একমাত্র একটু ভালো খেলেছিল রোহিত শর্মা নতুন প্লেয়ার হিসেবে। 2012, 14, 16, তারপর 21 আর 22, এই 4-5 বার একেবারে খেলতেই পারেনি, চরম ফ্লপ। সেই জন্য এইবার অবশ্যই ভালো খেলতে হবে রোহিত শর্মাকে। অনেকে ভাবে যে রোহিত শর্মা লবি দ্বারা খেলে, মানে নিজে ক্যাপ্টেন, তাই ক্যাপ্টেন কোটায় খেলে, লবিবাজি করে খেলে, কিন্তু এটা ঠিক না। মানে সে পারফরমেন্স তার করা উচিত। ওয়ানডেতে ভালো করেছে ঠিকই, টেস্টেও গত 2-3 বছরে ভালো করেছে, কিন্তু গত 3-4 বছরে ভালো করেছে 19-এর পর থেকে, কিন্তু T20-তে সেইভাবে কিন্তু খেলে উঠতে পারেনি। খেলেছে, ধারাবাহিকতা নেই, মাঝে মাঝে সেঞ্চুরি করেছে, খেলেছে, কিন্তু একটা ম্যাচে খেলার পর আবার বেশ কয়েকটা ম্যাচে অনেক পর যে খেলেছে, ওইটাই হলো সমস্যা। আর এইবারের IPL-এ KL রাহুল নেই, শ্রেয়াস আর IPL-এ না, সামনে যে T20 ওয়ার্ল্ড কাপ রয়েছে সেখানে সুযোগ পায়নি। রিঙ্কু সিং পর্যন্ত স্কোয়াডে সুযোগ পায়নি, রিজার্ভ প্লেয়ার হিসেবে সুযোগ পেয়েছে। এই জন্য অনেকেই খুশি হয়নি রিঙ্কু সিংয়ের ব্যাপারটা নিয়ে। এছাড়া
কে এল রাহুলের বিষয় নিয়ে অনেকে খুশি হয়নি, অনেকে চেয়েছিল কে এল রাহুল কে নেওয়া হোক, কিন্তু অনেকে আবার চায়নি, অনেকে আবার খুশি হয়েছে সঞ্জু স্যামসনের সুযোগ পাওয়াতে, আবার অনেকে চাহাল সুযোগ পাওয়াতে রবি বিষ্ণয় কেন সুযোগ পায়নি এটা নিয়ে প্রশ্ন তুলছে। মানে পুরোপুরি একটা দল নির্বাচন নিয়ে সবাই সন্তুষ্ট থাকতে পারে না। আর আমার যতদূর মনে হচ্ছে অক্সারের জায়গায় যদি রিঙ্কু সিংকে নিত তাহলে একদম বেটার হতো। অক্সারের জায়গায় তাহলে মোটামুটি ভালোই ছিল, খারাপ ছিল না দলটা। ওই একটাই সমস্যা হয়ে গেছে, রিঙ্কু সিংয়ের মতো ফিনিশার দরকার। আর হার্দিক পান্ডিয়া তো হয়ে গেল, হার্দিক পান্ডিয়া আজকে 1 বলে 0 রানের বিশ্ববিখ্যাত ইনিংস খেলে আউট হয়ে গেলেন আমাদের ক্যাপ্টেন, আমাদের ভাইস ক্যাপ্টেন ভারতের আর মুম্বাইয়ের অধিনায়ক হার্দিক পান্ডিয়া। হারপিক, এখন আবার হারপিক অনেকে বলে, ট্রল করে, ঠিকই তো, এরকম বাজে খেললে তো ট্রলই হবে। নবীন উলক আজকের ম্যাচে ভালো বল করেছে দেখলাম। আর তিলক বর্মা 11 বলে 7 রান, একটা চার। তিলক থাকলেও খেলতে পারত। আর নিহাল ওয়াদ্দেরও অসাধারণ খেলেছে, যে 41 বলে 46 রান, 4টে চার, 2টো 6, 112 স্ট্রাইক রেটে ব্যাটিং করলো, একাই টেনে নিয়ে গেছে। মহসিন খান বোল্ড করেছে, দারুণ একটা বল ছিল, এবং নিহাল ওয়াদ্দেরা তারপর আউট হয়েছে। সূর্যকুমার যাদব ফর্মে নেই, সামনে বিশ্বকাপ, সূর্যকুমার যাদব ফর্মে নেই, রোহিত শর্মা ফর্মে নেই, যশস্বী জয়সওয়াল সেইভাবে খেলতে পারছে না, একমাত্র বিরাট কোহলি ফর্মে রয়েছে। আর ঋষভ পান্ট, সঞ্জু স্যামসন ওরা ফর্মে রয়েছে, এছাড়া কেউ সেরকম ফর্মে নেই। বোলিংয়ের দিক থেকে দেখতে গেলে জাসপ্রীত বুমরা ছাড়া কোনো কোয়ালিটি বোলার নেই। সিরাজ কী করবে কোনো ঠিক নেই, আকদীপ সিং কী করবে কোনো ঠিক নেই। কী অবস্থা সূর্যকুমার যাদবের, এই অবস্থা। টিম ডেভিডের ইনিংসের কথা আগে বলেছি। মোহাম্মদ নবীকে একটু আগে পাঠাক, মোহাম্মদ নবীকে একদম শেষ মুহূর্তে পাঠায়, খেলতে পারেন। আর হার্দিক পান্ডিয়া নিজে আগে নামে কেন, নিজে ফিনিশ করতে আসে না, আমি এটাই বুঝি না। তুমি নিহাল ওয়াদ্দেরাকে আগে নামাও, নিহাল ওয়াদ্দেরাকে আগে সুযোগ দেয় না। যখন রোহিত অধিনায়ক ছিল তখন নিহাল ওয়াদ্দেরাকে আগে সুযোগ দিত, এটাই তো ভুল ডিসিশন। তুমি তিলকের আগেও নিহালকে পাঠাতে পারো, যেখানে তিলক আর নিহাল রান করছে। নাবি 2 বলে 1 রান, মায়াঙ্ক যাদব বোল্ড করে, জেরাল করছে 2 বলে 1 রান। আমার মনে হয় না কোয়ালিফাই করতে, প্লে অফে যেতে পারবে বলে। মুম্বাইয়ের যে এবার টিম, জঘন্য টিম, এরকম বাজে খেলবে কেউ ভাবতেই পারেনি। মায়াঙ্ক যাদব প্লেয়ারটা খারাপ বল করে না, কিন্তু প্রচণ্ড চোট পায়, চোট পাওয়ার জন্য হয়তো তার কেরিয়ারে সমস্যা হতে পারে। এরপরে ওর জন্য সুযোগ পাবে না এই চোটপ্রবণ প্লেয়ারকে, যে কিছুদিন মানে একটা ম্যাচে ফিরে আসে আবার চোট পেয়ে যায়, এত চোট পেলে হয় না। এক্সট্রা রান দিয়েছে 8 রান। আর জেরাল কর্সে 2 বলে 1 রান করেছিল, জেরাল কর্সও ব্যাটিং করতে নেমেছিল। মার্কাস স্টোইনিস 3 ওভার বোলিং করেছিল, 19 রান দিয়ে 1 উইকেট নিয়েছিল। মহসিন খান 4 ওভারে 36 রান দিয়ে 2 উইকেট নিয়েছিল, 9 ইকোনমি। নবীনুল হক 3.5 ওভারে 15 রান দিয়ে 1 উইকেট নিয়েছিল, ইকোনমি 3.9। মায়াঙ্ক যাদব 3.1 ওভারে 31 রান দিয়ে 1 উইকেট, 9.8 হলো ইকোনমি। আর রবি বিষ্ণই 4 ওভারে 28 রান দিয়ে 1 উইকেট। আর দীপক হুডা 2 ওভারে 13 রান দিয়ে কোনো উইকেট পায়নি। রোহিত শর্মা যখন আউট হয় 7 রানে 1 উইকেট মুম্বাই। সূর্যকুমার যাদব 18 রানে 2 উইকেট। সূর্যকুমার যাদব দায়িত্ব নিয়ে খেলে যায়, এবার আর দায়িত্ব নিয়ে খেলতেই পারছে না, কীরকম যেন। তিলক বর্মা 23 রানে 3 উইকেট, তিলক ভালো খেলেছে। হার্দিক পান্ডিয়া 27 আসে আর যায়, হার্দিক পান্ডিয়া রোজ। এর আগে একটা না 2টো ম্যাচে হয়েছিল 1 বলে 0, জঘন্য। 27 রানে 4 উইকেট। তারপর ঈশান কিষান 80 রানে 5 উইকেট। নিহাল ওয়াদ্দেরা 112 রানে 6 উইকেট। মোহাম্মদ নবী 123 রানে 7 উইকেট। 1 থেকে 6 ওভারে 28 রান তোলে, সব থেকে বোধহয় কম পাওয়ার প্লেতে এইবারের আইপিএলে, জঘন্য ব্যাটিং। আর ঈশান কিষান নিহাল ওয়াদ্দেরার মধ্যে একটা টেস্ট পার্টনারশিপ হয় 53 বলে 53 রানের। তারপর হয় টিম ডেভিড আর নিহাল ওয়াদ্দেরার মধ্যে 20 বলে 32 রানের। আর শেষে টিম ডেভিড আর জেরাল কোয়ার্সের মধ্যে 11 বলে 21 রানের পার্টনারশিপ হয়। টিম ডেভিড ভালোই ব্যাটিং করেছে শেষে, যে কটা ম্যাচে ব্যাটিং করেছে, আজকের ম্যাচের ব্যাটিংটা ভালো লাগলো, পুরো সলিড ব্যাটিং। যেটা মারার বল সেটা মাঠের বাইরে পাঠিয়েছে, যেটা আজকের ফিনিশিং দেখে মনে হচ্ছিল এটা পোলার্ড ফিনিশ করছে। সত্যি পোলার্ড এরকম শেষ অবধি থেকে প্রচুর ম্যাচ জিতিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সকে। আর টিম ডেভিড দারুণ। আর বার্থডে, আজকে রোহিত শর্মার বার্থডের দিনকে রোহিত শর্মা খেলতে পারেনি। এর আগেও আইপিএলে যে কটা ম্যাচ হয়েছে 4-5টা ম্যাচ খেলেছে, বার্থডের দিন সব ম্যাচেই ফ্লপ খেয়েছে রোহিত শর্মা। মানে বার্থডের দিন তার ব্যাটে রান পায় না, বা সেটা তার দিন থাকে না, বা সেদিন সে খেলতে পারে না। অন্য দিন খেলতে পারে, কিন্তু সেই দিন সে খেলতে পারে না, সেটা হয়েই আসছে। মুম্বাই ইন্ডিয়ান্স যেরকম ওই আইপিএলের প্রথম ম্যাচ জিততে পারে না, এটাও অনেকটা সেরকম ব্যাপার। এই হলো ব্যাপার, বিষয় আর কি। বলে রাখি, অনেকেই জানে না যে এই যে যারা প্লেয়ার সুযোগ পায়নি, তাদের সুযোগ পাওয়ার চান্স রয়েছে। কোনো প্লেয়ার যদি চোট পেয়ে যায়, বা বিসিসিআই যদি মনে করে না এই প্লেয়ারকে নেওয়ার দরকার, সেক্ষেত্রে কিন্তু একটা প্লেয়ার চেঞ্জ করে একটা প্লেয়ারকে নেওয়া যেতে পারে। 23 তারিখ না 25 তারিখের মধ্যে নিতে হবে যেন, মে মাসে 23 বা 25, ওই তারিখে এখনও বেশ কয়েকদিন সময় রয়েছে। এখনও আইপিএল খেলা চলবে, এর মধ্যে যদি ভালো খেলে নিতে পারে অনেকেই কিন্তু আবার সুযোগ পেয়ে যাবে। রিঙ্কু সিং স্কোয়াডে কে বলতে পারে, নিতে পারে। বাকি যে
মানে বাকি যে স্কোয়াড রয়েছে স্কোয়াডের মধ্যে ঢুকে যেতেই পারে। আর অনেকে কলকাতাকে দোষারোপ করছে কেন রিঙ্কু সিংকে আগে ব্যাট করতে পাঠায়নি। আর এখানে ফর্মের ব্যাপার যদি এসেই থাকে তাহলে সে খুব খারাপ কি পারফরমেন্স করেছে ফিনিশার হিসেবে, মনে হয় 22 অ্যাভারেজ 158 স্ট্রাইক রেট, খুব খারাপ, খুব জঘন্য, এটা তো না। সে তো ভালোই মোটামুটি খেলেছে। হ্যাঁ, এবার সে 200+ স্ট্রাইক রেটে খেলে, অ্যাভারেজ থাকে 40-45 এরকম অ্যাভারেজ থাকে, তারও বেশি থাকে। এবার কোন পরিস্থিতিতে ব্যাটিংটা করছে সেটা দেখতে হবে রিঙ্কু সিং। এবার তারপরে যদি কিছু না হয় তাহলে সেটা কিছু বলার নেই। এই যে হার্দিক পান্ডিয়া কী এমন পারফরমেন্স করলো, তাকে নিল, তাকে আবার ভাইস ক্যাপ্টেন বানালো, এগুলো তো জঘন্য ডিসিশন। তারপর আকসদীপ সিং সেইভাবে ভালো পারফরমেন্স করতে পারেনি, সিরাজ পারফরমেন্স করতে পারেনি, তাহলে ওদেরকে কী হিসেবে নিয়ে হলো, কোঠার প্লেয়ার ওরা, মানে কোঠায় সুযোগ পেলো। এগুলো হাস্যকর লাগে রিঙ্কু সিং। এটা অনেকে কেকেআরকে যেগুলো দোষারোপ করছে, কেকেআররা হেটার্স যারা তারা ওরকম দোষারোপ করছে, বোকা বোকা যুক্তি, একটা যুক্তি দেবে, যুক্তির পিছনে তো একটা মানে সঠিক কিছু থাকবে, সঠিক কিছু নেই। আর আগে যে নামাবে যখন সে সুযোগ, এবার যদি তার অ্যাভারেজ থাকতো 18 বা 22 অ্যাভারেজ থাকতো, স্ট্রাইক রেট একেবারে 120 বা 115, তাহলে একটা আলাদা ব্যাপার হতো। সে তো স্ট্রাইক রেট ভালোই রয়েছে মোটামুটি, মানে সে হয়তো আগের বছর যেভাবে খেলতে পারেনি পেরেছিল, সে এই বছর সেইভাবে পারছে না, তাতে অসুবিধার কী আছে, নিয়ে তো দেখা যাক। ভারতের হয়ে দারুণ খেলেছে, 90 বোধহয় অ্যাভারেজ, আর কত স্ট্রাইক রেট 221 বোধহয়, মানে 220, অবিশ্বাস্য। তারপরেও কিছু বলার নেই, জাস্ট মানে এইগুলো কিছু বলার নেই। এইগুলো অনেকে হয়তো পছন্দ করে না, ক্যাপ্টেনেরও পছন্দ থাকে না, তবে রিঙ্কু সিং আমার বিশ্বাস বাকি ম্যাচগুলো সুযোগ ঠিক স্কোয়াডে সুযোগ পায়। রিঙ্কু সিংকে বিশ্বকাপে চাই, ওই অক্সারের পরিবর্তে রিঙ্কু সিংকে চাই। দরকার হলে হার্দিক পান্ডিয়াকে যদি অন্য পার্ট টাইমার, রিঙ্কু সিংকে যদি বলো দেওয়া, রিঙ্কু সিং তো করে দিতে পারবে, মার খেলে খাবে। হার্দিকও যে মার কম খায় তা তো না, সেও তো মার, হার্দিক 2 ওভার করে দিই, আর 2 ওভার 1 ওভার নেয় বিরাট কোহলিকে দেবে, বিরাট কোহলি দিলে এমনিতেও করে দিতে পারবে, বা সূর্যকুমার যাদবকে 1 ওভার দিল আর 1 ওভার দিয়ে করে দিল এই যে রিঙ্কু সিং, তাহলেই তো হয়ে গেল। রিঙ্কু সিং দেখলাম অফ স্পিন বল করতে পারে। এবার পার্ট টাইমার দিয়ে, আগেকার দিনে কিন্তু পার্ট টাইমার দিয়ে কাজ চালাতো, সচিন তেন্ডুলকর, বীরেন্দ্র সেহবাগ, বড় বড় মাপের প্লেয়াররা বল করে কাজ চালিয়ে নিত, ব্যাটসম্যান বেশি খেলাতো। সেটাই করো তোমরা যখন রিঙ্কু সিং এক্সট্রা খেলছে, মানে এগুলো বোকামি। অক্সার প্যাটেল এমন কি ভালো বল করবে। আর অনেকে বলছে জাদেজাকে কেন নিয়েছে, জাদেজার হেটার্স এরকম বোকা বোকা কথা বলবে, জাদেজাকে না নিয়ে কী করবে। জাদেজা, হ্যাঁ আমি মেনে নিচ্ছি সেইভাবে পারফরমেন্স করতে পারেনি টি20-তে, কিন্তু সে তো আইপিএলে ভালো করছে, চেন্নাইয়ের হয়তো ভালোই খেলছে। এবার তার পরিবর্তে অক্সার প্যাটেল তখনই চলে যদি অক্সার ফর্মে থাকতো, অক্সার তো ফর্মেই নেই এবারের আইপিএলে। জাদেজা তাও ব্যাটিং করতে দেখা গেছে, অক্সার তো কিছুই পারেনি, বলাতেও সেরকম খেলতে পারেনি, মাঝে মাঝে বলাতে তাও টুকটাক উইকেট নিয়েছে। জাদেজা হয়তো বলাতে কিছু করতে পারেনি, কিন্তু ব্যাট হাতে করে দেখিয়েছে। এর জন্য জাদেজা তো থাকবেই চয়েস। আবার ফিল্ডিং অসাধারণ করে, অক্সারের থেকে অনেক অনেক গুণ ভালো, বেটার কোয়ালিটির ফিল্ডিং করে। এগুলো বুঝতে হবে, এগুলো না বুঝে শুনে ট্রল করতে পারলেই হলো, এটা যুক্তি তো থাকবে একটা কথার, এটাই হলো বিষয়। এখন দেখা যাক কি হয়। ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।